আপনার চারপাশের ভিড়ে মিশে থাকা মানুষটি কি আসলেই মানুষ, নাকি সে লুকিয়ে রেখেছে তার পিঠের অদৃশ্য ডানা আর কোহকাফ নগরের কোনো ভয়ঙ্কর রহস্য? আজ এমন এক রাজকুমারীর গল্প শোনাব, যাকে বাঁচাতে গিয়ে পৃথিবীর এক সাধারণ যুবকের জীবন নরকে পরিণত হয়েছিল। ভিডিওর শেষে এমন এক যুদ্ধ অপেক্ষা করছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের আসল টুইস্ট লুকিয়ে আছে একেবারে শেষ দৃশ্যে। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঝিঝি পোকার ডাক আর কুয়াশার এক পাতলা চাদর গ্রামটাকে ঢেকে রেখেছে। আরিয়ান তার পুরনো সাইকেল নিয়ে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। আরিয়ান পেশায় একজন চিত্রশিল্পী। নির্জনতা আর প্রকৃতি তার নেশা। কিন্তু আজকের রাতটা অন্যরকম। বাতাসের গন্ধটা কেমন যেন অচেনা ফুলের সুবাসে ভারী হয়ে আছে, যা এই পাহাড়ি এলাকায় সচরাচর পাওয়া যায় না। হঠাৎ জঙ্গলের গভীর থেকে এক তীব্র আর্তনাদ ভেসে এলো। আরিয়ান থমকে দাঁড়াল। সাইকেলটা রাস্তার পাশে ফেলে সে বনের ভেতরের দিকে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে যা দেখল তাতে তার চোখের পলক পড়ছিল না। একটি বড় বটগাছের নিচে পড়ে আছে এক তরুণী। তার গায়ের পোশাক কোনো সাধারণ মানুষের নয়। এটি যেন রূপালী সুতো আর হীরের টুকরো দিয়ে বোনা কোনো স্বর্গীয় বসন। কিন্তু সেই পোশাক এখন রক্তে ভেজা। তরুণীটির পিঠের দিক থেকে অদ্ভুত এক উজ্জ্বল নীল আভা বেরোচ্ছে। আরিয়ান কাছে যেতেই দেখল তরুণীটির পিঠের দুই পাশ থেকে দুটি বড় ডানা বের হয়ে আছে, কিন্তু সেগুলো ক্ষতবিক্ষত। আরিয়ান ভয় পাবে নাকি সাহায্য করবে বুঝতে পারছিল না। মেয়েটি চোখ মেলল। তার চোখের মণিগুলো সাধারণ কালো বা খয়েরি নয়, বরং পান্না পাথরের মতো গাঢ় সবুজ। সে খুব দুর্বল কণ্ঠে বলল, ওরা আসছে, আমাকে লুকোতে হবে, ওরা আমার গন্ধ পেয়ে যাবে। আরিয়ান কিছু জিজ্ঞেস করার আগেই বনের বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে গেল। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। মেয়েটি আরিয়ানের হাত চেপে ধরল। দয়া করে আমাকে বাঁচান, আমি কোহকাফ নগরের রাজকুমারী জায়রা, ওরা আমাকে মেরে ফেলবে। আরিয়ান আর দেরি না করে জায়রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে সে তার স্টুডিওর দিকে দৌড়াতে শুরু করল। স্টুডিওটি গ্রামের শেষ মাথায় এক নির্জন পাহাড়ের চূড়ায়। জায়রাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর আরিয়ান দেখল তার ক্ষতগুলো থেকে নীল রঙের রক্ত ঝরছে। সে দ্রুত ভেষজ ওষুধ দিয়ে ক্ষত পরিষ্কার করতে লাগল। জায়রা ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। আরিয়ান অদ্ভুত এক মায়ায় পড়ে গেল এই মেয়েটির প্রতি। সে লক্ষ্য করল জায়রার ডানাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। জায়রা ম্লান হেসে বলল, আমরা যখন মানুষের পৃথিবীতে বেশিক্ষণ থাকি, আমাদের ডানাগুলো শরীরের ভেতরে লুকিয়ে যায়, কিন্তু ক্ষতটা সারবে না যদি না আমি কোহকাফের নীল পদ্মের রস পাই। আরিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কারা তোমার পিছু নিয়েছে? তুমি এখানে কেন এসেছ? জায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোহকাফ বগর এখন অন্ধকার শক্তির দখলে। আমাদের সেনাপতি আজাজিল বিদ্রোহ করেছে। সে চায় আমার রক্তের শক্তি দিয়ে এমন এক সেনাবাহিনী তৈরি করুক যা দিয়ে সে কেবল কোহকাফ নয়, এই মানুষের পৃথিবীও দখল করবে। আমি কোহকাফের প্রাচীন চাবিকাঠি নিয়ে পালিয়ে এসেছি, সেটি এখন আমার কাছে। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাজগুলো একযোগে ঝনঝন করে ভেঙে পড়ল। ঘরের কোনায় জমা হওয়া অন্ধকারগুলো যেন জীবন্ত হয়ে উঠল। বাতাসের গর্জনের মাঝে এক অট্টহাসি শোনা গেল। জায়রা, তুমি মানুষের ডেরায় লুকিয়ে নিজেকে বাঁচাতে ভেবেছ? আরিয়ান দেখল ঘরের দরজার সামনে বিশাল আকৃতির এক ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখগুলো আগুনের মতো লাল আর গায়ের চামড়া পাথরের মতো শক্ত। সে কোনো মানুষ নয়, সে কোহকাফের এক ঘাতক জিন। তার হাতে থাকা কুঠারটি মেঝেতে ঘষতেই আগুনের ফুলকি ছুটছিল। আরিয়ান তার চিত্র আঁকার লম্বা ছুরিটা হাতে তুলে নিল। সে জানে এক সামান্য মানুষ হয়ে এই দানবের সামনে সে কিছুই না, কিন্তু জায়রার চোখের জল তাকে এক অদ্ভুত শক্তি জোগাল। ঘাতক জিনটি এক পা এগোতেই আরিয়ান চিৎকার করে উঠল, খবরদার, আমার ঘরে তোমার কোনো অধিকার নেই। দানবটি হাসল। সেই হাসিতে ঘরটা কেঁপে উঠল। সে তার কুঠার তুলল আরিয়ানের মাথা লক্ষ্য করে। ঠিক সেই সময় জায়রা তার গলার হার থেকে একটি পাথর ছিঁড়ে মেঝেতে ছুঁড়ে মারল। এক তীব্র সাদা আলোয় ঘরটা ভরে গেল। কয়েক সেকেন্ডের জন্যে দানবটি অন্ধ হয়ে গেল। জায়রা চিৎকার করে বলল, আরিয়ান, পালাও, এখান থেকে আমাদের বেরোতে হবে। আরিয়ান আর জায়রা তখন গভীর জঙ্গলে। আরিয়ান বুঝতে পারছে না সে কিসের মধ্যে জড়িয়ে পড়েছে, কিন্তু এক রাজকুমারীকে বাঁচাতে গিয়ে এখন পুরো গ্রাম বিপদে।
জায়রা কাঁদতে কাঁদতে বলল, আরিয়ান, আমি চলে যাই, ওরা আমাকে নিয়ে যাক, কিন্তু তোমাদের ক্ষতি না হোক। আরিয়ান জায়রার কাঁধে হাত রেখে বলল, না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমাদের শিক্ষা নয়, আমরা লড়ব, কিন্তু তার আগে তোমার সেই নীল পদ্মের রস কোথায় পাওয়া যাবে বলো। জায়রা সামনের কালো পাহাড়ের দিকে আঙুল তুলল। ওই পাহাড়ের চূড়ায় এক প্রাচীন গুহা আছে, যেখানে দুই জগতের সংযোগস্থল, সেখানেই সেই ফুল ফোটে, কিন্তু সেখানে পৌঁছনো মানে মৃত্যুর মুখে পা দেওয়া। আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল, তবে তাই সই, চলো মৃত্যুর মুখোমুখি দাঁড়াই। অন্ধকার বনে তখন বাঘের গর্জনের চেয়েও ভয়ঙ্কর কিছু একটা নড়ে চড়ে বসছিল। ছায়ার আড়ালে শত শত লাল চোখ তাদের দিকে তাকিয়েছিল। কোহকাফের সেনাবাহিনী মানুষের পৃথিবীতে পা রেখেছে। শুরু হতে যাচ্ছে এক অসম লড়াই। রাত তখন আরও গভীর। পাহাড়ের গা বেয়ে কুয়াশা যেন সাপের মতো ফোঁস করে নামছে। আরিয়ান আর জাইরা বনের বুক চিরে সামনের দিকে ছুটছে। জাইরা এখন আর আগের মতো দৌড়াতে পারছে না, তার শরীর নীল রক্ত হারানোর ফলে ফ্যাকাশে হয়ে আসছে। আরিয়ান তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ছে না। গাছের আড়াল থেকে থেকে অদ্ভুত খসখস শব্দ শোনা যাচ্ছে। এগুলো কোনো পশু নয়, এগুলো আজাজিলের পাঠানো ছায়া যোদ্ধা। এরা আলো সহ্য করতে পারে না, কিন্তু অন্ধকারে এদের চেয়ে বড় শিকারী আর কেউ নেই। হঠাৎ জাইরা থমকে দাঁড়ালো। সে আরিয়ানের কানে ফিসফিস করে বলল, নিচে ঝুঁকুন, ওরা ঠিক আমাদের মাথার ওপরে। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই গাছের ওপর থেকে কুচকুচে কালো রঙের এক ঝাঁক তীরের মতো ছায়া নিচের দিকে ধেয়ে এলো। আরিয়ান জাইরাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ল। কয়েকটা ধারালো ছায়া তীরের মতো মাটির গভীরে বিঁধে গেল। যদি 1 সেকেন্ড দেরি হতো, তবে আরিয়ানের বুক এফোড়ো ফম্বে যেত। জাইরা তার হাতের তালুতে থাকা নীল মণিটা ঘষতে শুরু করল। মণি থেকে এক ম্লান আলো বের হতেই ছায়াগুলো কিছুটা পিছিয়ে গেল। জাইরা হাঁপাতে হাঁপাতে বলল, আমার এই মণির শক্তি কমে আসছে আরিয়ান, ওরা সংখ্যায় অনেক বেশি, আমাদের দ্রুত ওই গুহায় পৌঁছতে হবে। তারা আবার দৌড় শুরু করল। পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে তারা যখন গুহার প্রবেশদ্বারের সামনে পৌঁছল, তখন চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। গুহার মুখটা দেখতে এক বিশাল হাঁ করা ড্র্যাগনের মতো। সেখান থেকে এক হিমশীতল বাতাস বের হয়ে আসছে। গুহার ভেতরে প্রবেশ করতেই আরিয়ানের চোখ ধাঁধিয়ে গেল। গুহার দেওয়ালে হাজার হাজার নীল রঙের স্ফটিক জ্বলছে। পাথরের খাঁজে খাঁজে জমে আছে নীল জল, আর ঠিক মাঝখানে একটি স্ফটিক স্বচ্ছ পুকুরের উপর ফুটে আছে সেই কাঙ্ক্ষিত নীল পদ্ম। ফুলটি থেকে এক স্বর্গীয় জ্যোতি বের হচ্ছে, যা পুরো গুহাকে আলোকিত করে রেখেছে। আরিয়ান আনন্দের সাথে ফুলের দিকে এগিয়ে যেতেই জাইরা চিৎকার করে উঠল, থামো আরিয়ান, ওটা স্পর্শ করো না। আরিয়ান থমকে গেল। সে দেখল পুকুরের শান্ত জল হঠাৎ আলোড়িত হতে শুরু করেছে। জলের ভেতর থেকে উঠে এলো এক দানবীয় সাপের মাথা। সাপটির গায়ের রং রূপালী, আর তার মাথায় ছোট ছোট দুটো শিং। এটি এই দুই জগতের সংযোগস্থলের প্রহরী। সাপটি হিসহিসিয়ে উঠল, তার চোখ থেকে আগুনের মতো হলকা বের হচ্ছিল। জাইরা সামনে এসে হাঁটু গেড়ে বসল এবং কোহকাফ নগরের প্রাচীন ভাষায় কিছু একটা বলতে শুরু করল। সাপটি কিছুক্ষণ স্থির হয়ে জাইরার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গেল। জাইরা বলল, আরিয়ান, জলদি করো, ফুলটি ছিঁড়ে নাও, কিন্তু মনে রেখো, ফুলটি ছেঁড়ার সাথে সাথে গুহার প্রবেশদ্বার বন্ধ হতে শুরু করবে। আমাদের হাতে সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড। আরিয়ান সাহসে বুক বেঁধে পুকুরে নামল। বরফ শীতল জল তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সে আলতো করে নীল পদ্মটি তুলে নিল। ফুলটি হাতে নিতেই এক তীব্র কম্পন শুরু হলো। গুহার দেওয়াল থেকে পাথর খসে পড়তে লাগলো। প্রবেশদ্বারের বিশাল পাথরগুলো ধীরে ধীরে নিচে নামছে। দৌড়াও আরিয়ান! জাইরার আর্তচিৎকার গুহায় প্রতিধ্বনিত হলো। আরিয়ান জাইরার হাত ধরে সর্বোচ্চ শক্তিতে দৌড় দিল। পাথর যখন মাটির সাথে মিশতে আর মাত্র 2 ফুট বাকি, তখন তারা দুজন গড়িয়ে গুহার বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে বের হই তারা যে দৃশ্য দেখল, তাতে আরিয়ানের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেনাপতি আজাজিল। তার উচ্চতা প্রায় 7 ফুট, পরনে কুচকুচে কালো বর্ম আর হাতে জ্বলন্ত নীল আগুনের তলোয়ার। তার পেছনে দাঁড়িয়ে আছে শত শত ডানাওয়ালা জিন যোদ্ধা। গ্রামের আকাশ এখন লাল হয়ে গেছে। আজাজিল ক্রূর হাসি হেসে বলল, রাজকুমারী, চোর আর রক্ষিতার লুকোচুরি শেষ। ওই নীল পদ্মটি আমার হাতে তুলে দাও, নয়তো তোমার এই মানুষের পৃথিবী আজ থেকে শ্মশানে পরিণত হবে। আরিয়ান দেখল আজাজিলের তলোয়ারের এক ঝটকায় বিশাল একটা বটগাছ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। আজাজিল আরিয়ানের দিকে তাকিয়ে বলল, তুচ্ছ মানব,
তুই ভেবেছিস তোর এই মাংসের শরীর দিয়ে তুই জিনের রাজাকে ঠেকাবি? তোকে এমন মৃত্যু দেব যে তোর আত্মা পর্যন্ত যন্ত্রণায় চিৎকার করবে। জাইরা আরিয়ানের হাতে থাকা পদ্মটি নিয়ে দ্রুত তার ক্ষতস্থানে ঘষতে শুরু করল। মুহূর্তের মধ্যে তার ক্ষত সেরে যেতে লাগল এবং তার ডানাগুলো আবার বেরিয়ে এলো। কিন্তু এবারের ডানাগুলো সাধারণ সাদা নয়, বরং রণংদেহী উজ্জ্বল সোনালি। জাইরা আরিয়ানের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, আরিয়ান, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, এখন আমার পালা, তুমি এখান থেকে পালিয়ে যাও। আরিয়ান মাথা নাড়ল, না জাইরা, আমি তোমাকে ফেলে যাব না। যুদ্ধের ময়দানে পিছু হটা আমাদের মানুষের স্বভাব নয়। আরিয়ান পাহাড়ের পাশ থেকে একটা বিশাল কাঠের গুঁড়ি হাতে নিল। সে জানে এটি আজাজিলের সামনে কিছুই না, কিন্তু হার মানতে সে রাজি নয়। আজাজিল গর্জন করে তার তলোয়ার তুলল। তার নির্দেশে ছায়াযোদ্ধারা পঙ্গপালের মতো তাদের দিকে ধেয়ে আসতে শুরু করল। আকাশে তখন বজ্রপাত শুরু হয়েছে। একদিকে জাইরার সোনালি আভা, অন্যদিকে আজাজিলের কালো অন্ধকার। শুরু হলো এক মহা প্রলয়ঙ্করী যুদ্ধ। আকাশের বুক চিরে রক্তবর্ণের বিদ্যুৎ চমকাচ্ছে। আজাজিলের নির্দেশে আকাশ থেকে শত শত জিন যোদ্ধা ডানা ঝাপটে নিচের দিকে নেমে এলো। তাদের হাতে থাকা বল্লমগুলো অন্ধকারে সাপের জিভের মতো চকচক করছে। আরিয়ান দেখল বনের শান্ত পরিবেশ এক নিমেষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাইরা তার সোনালি ডানা মেলে শূন্যে ভাসল। তার দুহাত থেকে নির্গত হচ্ছে তীব্র নীল আলো, যা ঢাল হিসেবে আরিয়ানকে ঘিরে রেখেছে। আজাজিল অট্টহাসি দিয়ে তার জ্বলন্ত তলোয়ার চালালো। সেই তলোয়ারের আঘাতে জাইরার আলোর ঢাল কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাইরা ছিটকে পড়ল পাহাড়ের গায়ে। জাইরা! আরিয়ান চিৎকার করে উঠল। সে দেখল 3 জন ছায়াযোদ্ধা তার দিকে ধেয়ে আসছে। আরিয়ান তার হাতের কাঠের গুঁড়ি দিয়ে প্রাণপণে আঘাত করল, কিন্তু ছায়াযোদ্ধারা ধোয়ার মতো মিলিয়ে গিয়ে আবার আরিয়ানের পেছনে আবির্ভূত হল। তাদের একজন আরিয়ানের কাঁধে ধারালো নখ বিঝিয়ে দিল। যন্ত্রণায় আরিয়ানের চোখের সামনে অন্ধকার নেমে এলো, কিন্তু সে হার মানল না। সে জানত জাইরা যদি এই চাবিকাঠি হারায়, তবে আজাজিল এই গ্রামের প্রতিটি মানুষকে দাসে পরিণত করবে। আজাজিল ধীর পায়ে জাইরার দিকে এগিয়ে গেল। তার বুটের চাপে মাটি যেন পুড়ে কালো হয়ে যাচ্ছিল। অনেক হয়েছে রাজকুমারী, এবার চাবিকাঠিটা দাও। সে জাইরার চুলের মুঠি ধরে তাকে ওপরে তুলল। জাইরা দুর্বল কণ্ঠে বলল, তুমি কখনোই সফল হবে না আজাজিল, কারণ তুমি ভালোবাসা চেনো না। ভালোবাসা? আজাজিল বিদ্রুপের সুরে বলল, ভালোবাসা কেবল দুর্বলদের জন্য, শক্তিই হলো আসল ধর্ম। ঠিক সেই মুহূর্তে আরিয়ান একটি অবিশ্বাস্য কাজ করল। সে লক্ষ্য করেছিল জাইরা যখন নীল পদ্মের রস তার গায়ে লাগিয়েছিল, তখন ফুলের কিছু অংশ মাটিতে পড়ে গিয়েছিল। আরিয়ান হামাগুড়ি দিয়ে সেই মাটিতে পড়ে থাকা নীল পদ্মের পাপড়িগুলো কুড়িয়ে নিল। সে জানত এই ফুলটি 2 জগতের শক্তির উৎস। সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, আজাজিল, তোর শক্তির উৎস এই নীল পদ্ম, কিন্তু এর পবিত্রতা তুই সহ্য করতে পারবি না। আরিয়ান তার হাতের মরণপণ শক্তিতে নীল পদ্মের পাপড়িগুলো আজাজিলের জ্বলন্ত তলোয়ারের ওপর ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া শুরু হলো। নীল পদ্মের পবিত্র জ্যোতি আজাজিলের তলোয়ারের কালো আগুনকে গ্রাস করতে লাগল। তলোয়ারটি আজাজিলের হাতেই বিস্ফোরিত হল। এক বিকট গর্জনে পুরো পাহাড় কেঁপে উঠল। আজাজিল যন্ত্রণায় কুকড়ে গিয়ে জাইরাকে ছেড়ে দিল। তার কালো বর্ম ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর সেখান থেকে আগ্নেয়গিরির লাভার মতো অন্ধকার শক্তি বের হচ্ছে। জাইরা এই সুযোগ হাতছাড়া করল না। সে তার শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে শূন্যে ভাসল এবং তার বুকের কাছে রাখা প্রাচীন চাবিকাঠিটি, যা আসলে একটি হীরের লকেট, আকাশের দিকে তুলে ধরল। কোহকাফের পূর্বপুরুষগণ, এই অন্ধকারকে গ্রাস করো। জাইরার কণ্ঠে এক অলৌকিক গম্ভীর সুর বেজে উঠল। আকাশের মেঘ সরে গিয়ে এক বিশাল আলোকচর্চা নিচের দিকে নেমে এলো। সেই আলো আজাজিল এবং তার পুরো বাহিনীকে ঘিরে ফেলল। তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে গেল। বনের প্রতিটি ছায়াযোদ্ধা, প্রতিটি দানবীয় সত্তা সেই আলোর তেজে ছাই হয়ে উড়ে গেল। যুদ্ধ শেষ। চারদিকে এখন এক অপার্থিব নীরবতা। জাইরা ধীরে ধীরে মাটির ওপর নেমে এলো। তার সোনালি ডানাগুলো এখন নিস্তেজ, কিন্তু তার মুখে এক স্বর্গীয় শান্তির হাসি। সে আরিয়ানের কাছে এগিয়ে গেল। আরিয়ান তখন ক্লান্তিতে মাটির ওপর বসে ধুঁকছিল। জাইরা আরিয়ানের ক্ষতস্থানে তার হাত রাখল। জাদুকরি ছোঁয়ায় আরিয়ানের ব্যথা মুহূর্তে মিলিয়ে গেল। জাইরা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যা করেছ আরিয়ান, তা কোহকাফের কোনো মহাবীরও করতে পারত না। একজন সাধারণ মানুষ হয়ে তুমি এক দানবীয় সাম্রাজ্যকে হারিয়ে দিলে। আরিয়ান ম্লান হেসে বলল, আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম জাইরা।
পাহাড়ের ওপারে সূর্য উঠতে শুরু করেছে। ভোরের প্রথম আলো যখন জাইরার গায়ে পড়ল, তার শরীরটা কেমন যেন কাঁচের মতো স্বচ্ছ হতে শুরু করল। জাইরা বলল, আমার সময় শেষ আরিয়ান, কোহকাফের দরজা খোলার সময় হয়েছে। আমাকে ফিরে যেতে হবে আমার বিধ্বস্ত রাজ্য পুনর্গঠন করতে। আরিয়ানের মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আমরা কি আর কখনো দেখা পাব? জাইরা আরিয়ানের হাতে তার সেই পান্না পাথরের আংটিটি পরিয়ে দিল। যতদিন এই আংটি তোমার কাছে থাকবে ততদিন আমি তোমার স্মৃতিতে বেঁচে থাকব। আর যখনই খুব একা লাগবে এই পাহাড়ের চূড়ায় এসে নীল পদ্মের কথা ভেবো, বাতাস আমার খবর পৌঁছে দেবে তোমার কাছে। এক পলকের তীব্র আলোয় জাইরা মিলিয়ে গেল। আরিয়ান একা দাঁড়িয়ে রইল পাহাড়ের চূড়ায়। তার সামনে ভোরের সূর্য হাসছে আর গ্রামের মানুষজন জেগে উঠছে এক নতুন সকালে। তারা জানবেও না এক সাধারণ চিত্রশিল্পী আর এক ফেরারি রাজকুমারী মিলে কিভাবে তাদের জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। আরিয়ান তার হাতে থাকা আংটিটার দিকে তাকালো। এটি কেবল একটি আংটি নয়, এটি দুই জগতের বন্ধুত্বের এক অমর সাক্ষী। সে তার ক্যানভাস আর রং হাতে তুলে নিল। আজ সে এক নতুন গল্প আঁকবে, যে গল্পের নাম কোহকাফ নগরের ফেরারি রাজকুমারী। বন্ধুরা, এই ছিল আজকের রোমচ্ছরক কাহিনী। সাহসিকতা আর ত্যাগের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর কমেন্টে জানান, আপনি কি বিশ্বাস করেন আমাদের এই পৃথিবীর আড়ালে অন্য কোনো জগৎ থাকা সম্ভব? পরবর্তী ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।